আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। হামাসের হামলায় সেনা সদস্য সহ ৯ ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দিব পশ্চিমদেরকে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। আরো জানিয়ে দিব যুদ্ধ জয়ের আশা ছেড়ে দেওয়ার কথা জানালেন জেলেনস্কি। এবং আরো জানিয়ে দেব কিয়েভের অস্ত্রসজ্জিত করতে যুদ্ধবিরতিতে দেয় পশ্চিমারা। সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহীদের দখলে আলেপ্পো অবিরাম বিমান হামলা রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হামাসের হামলায় সেনা সদস্য সহ ৯ ইসরায়েলি নিহত। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে, তবে সংখ্যাটি উল্লেখ করা হয়নি। সোমবার ২রা ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর আরিয়ালের একটি বসতির কাছে গত শুক্রবার হামাসের একটি হামলায় ভিডিও ফুটেজ প্রকাশ করছে। হামলাটির দায় হামাস ইতিমধ্যে স্বীকারও করছে। ওই হামলা ৯ ইসরায়েলি নিহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে, তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারীকে বহনকারী একটি বাস আরিয়ালের গিটি অফিসারের এলাকায় পৌঁছালে এক হামাস যোদ্ধা সেটির উপর হামলাটি করেন। তিনি ১৫০ মিটার দূরত্ব থেকে ওই বাসে হামলা করেন। এতে ৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে। এ সময় ভোর থেকে এক দখলদার সেনা গুলি করে হামাস যোদ্ধা নিহত হয়। হামলাকারী হামাস যোদ্ধার নাম শামের মোহাম্মদ আহমেদ হোসাইন। তিনি লাবনুসের নিকটবর্তী আইনবুস এলাকার বাসিন্দা। ওই ঘটনায় হামাস এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে যে নিহত সামের তাদেরই সহযোদ্ধা। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল ও অবৈধ বসতি স্থাপনকারীদের অব্যাহত অপরাধের পরিপ্রেক্ষিতে এই হামলা করা হয়েছে। এ সময় ইসরায়েলি আগ্রাসনকে আরো কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র আল জাজিরা। পশ্চিম তীরকে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। অধিকৃত পশ্চিম তীর এবং আরো কিছু ফিলিস্তিনি অঞ্চল সংযুক্ত করার পথ ত্বরান্বিত করতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করছে ইহুদিবাদী ইসরায়েলের বসত স্থাপনকারী পরিষদগুলো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনা খসড়া তৈরি করা হয়েছে। ইসরায়েলের হিব্রু ভাষায় পত্রিকা ইসরায়েল হাইয়েম গতকাল রোববার এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে এটি হলো ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যতের নিয়ন্ত্রণ এবং সংযুক্তি। সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য আগে কার্যকর কৌশল তৈরি করে রাখা হচ্ছে। এই পরিকল্পনাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ক্ষমতাসীন লিকুদ পার্টির পার্লামেন্টের সদস্য আবিহাই বিয়ারন এবং কয়েকটি শেল্টার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিয়ারন বলেন, আমরা একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। আমাদের সামনে একটি সুযোগ জানালা খুঁড়ছে, যাকে আমরা বিজ্ঞতার সাথে ব্যবহার কিংবা অপব্যবহার করতে পারি। মূর্খতার পথ গ্রহণ করে এখন থেকে ৪ বছর পর ইসরায়েলের ভেতরে ৭ লক্ষ বাসিন্দার জন্য বাড়তি আবাসন ইউনিট তৈরি করতে হবে, আর বুদ্ধিমান পদ্ধতিতে পশ্চিম তীরে এবং জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সাথে যুক্ত করে তা করতে হবে না। ইসরায়েল মনে করছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে বিলুপ্ত করা অপরিহার্য, যাতে আরব গ্রামগুলো সম্পূর্ণভাবে ইসরায়েলের এখতিয়ারে চলে আসে। বিয়ারন বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে অবশ্যই স্পষ্ট রাজনৈতিক নির্দেশনা মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করতে হবে। সূত্র পার্টস টুডে। যুদ্ধে জয়ের আশা ছেড়ে দেওয়ার কথা জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছে, তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্রুত সমাপ্তি চায়। জাপানের বার্তা সংস্থা কিউদো নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শক্তি প্রয়োগের মাধ্যমে হারানো ভূখণ্ড ফিরিয়ে পাওয়া তার দেশের জন্য কঠিন হবে বলে স্বীকার করছেন তিনি। সোমবার জাপানে স্থানীয় সময় দুপুরের পর জেলেনস্কির সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাক্ষাৎকার নিতে ইউক্রেনের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলেন বার্তা সংস্থা কিউদোর। সাংবাদিকদের
গেনচিরো কাদোমাস জেলেনস্কি বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করার পর আলোচনার মধ্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পেতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তিনি। পূর্বাঞ্চলে রুশ বাহিনীর দ্রুত আগ্রাসন হওয়ার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সাহায্য পর্যাপ্ত ছিল না। ইউক্রেন এখন ন্যাটোর সামরিক জোট যোগ দিয়ে সেই চেষ্টা করে যাবে। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী সেই চুক্তির ঘাটতি রয়েছে এবং সমস্যা কূটনৈতিক সমাধানের পথ আমাদের অবশ্যই খুঁজে দেখতে হবে। সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার ঠিক পরপরই অনেকেই ইউক্রেনের প্রেসিডেন্টের সরাসরি স্বীকারোক্তির কিছুটা অবাক হয়েছেন। এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। কেন তিনি জাপানের বার্তা সংস্থাকে এতটা গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের জন্য বেছে নিলেন? কেনই বা কিউদো নিউজ জেলেনস্কি সাক্ষাৎকার নিতে কিয়েভের নিউজদের সাংবাদিকদের দল পাঠালো? ইউক্রেনের হঠাৎ করে এই অবস্থার বদল সম্পর্কে বলা যায়, সম্প্রতি বিশ্ব রাজনীতির কিছু রদবদল এবং যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্ব দেখা দেওয়া হতাশা জেলেনস্কিকে অবশ্যই প্রভাবিত করতে থাকবে। এক মাস পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিসমাপ্তির টানতে নিজের ইচ্ছার কথা শুরু করে বলে আসছেন। ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট এখন জো বাইডেনের শেষ মুহূর্তে দিয়ে যা ভারী অস্ত্র ও গোলাবারুদের চালান আসা সত্ত্বেও বুঝতে পারছে তার দেশের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া অনেকটা আত্মঘাতী আকার নিতে পারে। সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য জেলেনস্কি এমন একটি মাধ্যমের সন্ধান করছিল যেটি পশ্চিমা আগ্রাসী সাংবাদিকদের চেয়ে অনেক বেশি নমনীয় অবস্থা থেকে তার কাছে বিষয়টি নিয়ে জানতে চাইবে। বলা যায়, কিউদো নিউজ জেলেনস্কির সামনে সেই সুযোগ খুলে দিয়েছে। এছাড়া সম্প্রতি যুদ্ধ নিয়ে ইউক্রেনে চালানো বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফল রয়েছে। গত 19 নভেম্বর প্রকাশিত গ্যালপের জরিপে দেখা গেছে ইউক্রেনের জনমত এখন ক্রমেই যুদ্ধের বিরুদ্ধে হেলে পড়ছে। নাগরিক জীবনের মৃত্যু আরো বেশি প্রকট আকার নিয়ে উপস্থিত হয়ে থাকা যুদ্ধ ছাড়ার নিজের ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট নিজেই হয়তো সংখ্যাবোধ করছেন। কিয়েভকে ফের অস্ত্রসজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার অভিযোগ করছে, পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের যুদ্ধবিরতির কথা বলছে যাতে তারা কিয়েভকে উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে পুনরায় সজ্জিত করতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর তিনি 3 বছরের এই সংঘাতের জন্য যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বিষয়টি আবার সামনে এসেছে। এদিকে মস্কোয় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমা যুদ্ধবিরতির কথা বলতে শুরু করছে যাতে ইউক্রেনকে সময় দেওয়া যায় এবং সুযোগ তৈরি করে নিয়ে আধুনিক দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনকে আবার অস্ত্রসজ্জিত করা যায়। তিনি আর বলেন, এটি অবশ্যই শান্তির পথ নয়। ল্যাভরভ যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ একটি আকস্মিক সফরে কিয়েভে ছিলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। গত মাসে শোলজ প্রথম প্রধান কোনো পশ্চিমা নেতা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করেন। সেই আলোচনায় তিনি ক্রেমলিনের কিয়েভের সঙ্গে একটি চুক্তিতে আসার ব্যাপারে খোলামেলা থাকার আহ্বান জানান। পুতিন অবশ্য প্রকাশ্যে দাবি করছে যুদ্ধ বন্ধ করার জন্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ইউক্রেন ছেড়ে দিতে হবে। অন্যদিকে জেলেনস্কি বারবার সংঘাত চলাকালে শান্তির প্রতিষ্ঠার জন্য ভূখণ্ডের বিষয় ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে তিনি রবিবার বলছেন, রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার আগে তার দেশের ন্যাটো থেকে নিরাপত্তার নিশ্চয়তা এবং প্রতিরক্ষার জন্য আরও অস্ত্র প্রয়োজন। সূত্র এএফপি। বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর দখলের পর আরো আগ্রসর হচ্ছে। অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হচ্ছে, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিম এবং এক হামলায় আরো 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়া হামার যেসব এলাকা নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানে হামলা করছে রাশিয়া। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে বার্তা সংস্থা এএপি বলছে, দেশটি গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়া সরকারের আলেপ্পোর ওপর নিয়ন্ত্রণ হারালো। গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম এবং তাদের সঙ্গে যোগসূত্রে আছে এসটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখন পর্যন্ত 20 জন বেসামরিক নাগরিক সহ 300-র বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে এসওএইচআর। 2016 সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধ বিমান আলেপ্পোতে হামলা চালানো। সিরিয়ার গৃহযুদ্ধে যখন মারাত্মক আকার ধারণ করছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এসওএইচআর জানিয়েছে, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটছে। উত্তর পশ্চিমাঞ্চলে এই শহরে এইচটিএস এখন নিয়ন্ত্রণকে ভূমিকায় আছে। এছাড়া আলেপ্পোয় ইউনিভার্সিটি হাসপাতালে হামলা রয়েছে। শহরের অন্য অংশগুলোকে হামলার টার্গেট করা হয়েছে। বিবিসি বলছে, বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো
শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে। পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য শহর থেকে সরাসরি